জি আপু, হয়েছে sure। শেয়ারটা মনে হয় চলে গেল না। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া আফরিন সূচনা। আজকে আপনাদের সাথে আছি ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমি বর্তমানে আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি বর্তমানে সার্জারিতে কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে অ্যাজ আ পার্ট টু ট্রেনি হিসেবে। তো আমাদের কোর্সটা যেটা শুরু হতে যাচ্ছে, এটা আমাদের সেকেন্ড কোর্স। জানুয়ারি 2026 কে টার্গেট করে যারা জানুয়ারিতে 2026-এ বসতে যাচ্ছেন বা মাইন্ডটাকে প্রিপেয়ার করেছেন যে আপনারা এফসিপিএস পার্ট 1 এক্সাম অ্যাটেন্ড করবেন, তাদের জন্য বেসিক্যালি। তো আমি আশাবাদী যে এখানে অনেকে আছেন যারা একদম কেবলই মানে সদ্য একদম পাশ করেছেন এমবিবিএস, সেই ইন্টার্ন হিসেবে আছেন। আবার অনেকে আছেন ইন্টার্নশিপ শেষ করেছেন, অন্য কোথাও জবে আছেন। অথবা এমনও মানুষ থাকবেন যারা দু একবার পরীক্ষা অ্যাটেম্প নিয়েছেন। তো সবার কথা বিবেচনা করে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আসলে সাজানো হয়েছে। একদম বেজ লাইন থেকে আমরা একটু আলোচনা করব, কারণ অনেকেরই ধারণা থাকে না যে পরীক্ষা পদ্ধতিটা কেমন, টাইমিংটা, কোয়েশ্চেন প্যাটার্ন গুলা কিভাবে আসে, কি পড়তে হবে না পড়তে হবে, সিলেবাসটা কেমন। হ্যাঁ, এরকম অনেকেরই জানা নাই থাকতে পারে যে মাত্র এমবিবিএস পাশ করেছে, ইন্টার্নশিপে আছে, তার পক্ষে সবকিছু আসলে এখন তো জানার কথা না অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমরা স্টার্ট করি। প্রথমেই যে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্সাম প্রসিজার সম্পর্কে। হ্যাঁ, যে পরীক্ষাটা আসলে কিভাবে হয়। পরীক্ষাটা হয় আসলে আমাদের যে বিসিপিএস আছে তার আন্ডারে পরীক্ষাটা হয়। তো বিসিপিএস পরীক্ষা পদ্ধতিকে পরিবর্তন করেছে। গত সেশনে পরীক্ষার পরিবর্তন হয়ে গেছে। গত সেশনের আগের সেশন থেকে বেসিক্যালি পরীক্ষার সিস্টেমটা চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল 3 দিন ব্যাপী পরীক্ষা, এবং 1 ঘন্টা করে করে পরীক্ষা হতো, এবং 3টা পেপারে পরীক্ষা হতো। তো যেহেতু এখন আমরা প্রিভিয়াস সিস্টেমে নেই, সো এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব না। এখন আমরা যেভাবে পরীক্ষা দিচ্ছি বা আপনারা যেভাবে দিবেন, সামনে কিভাবে দিবেন, কত মার্কস থাকে, আপনাকে কত পেতে হবে, টোটাল কয়টা কোয়েশ্চেন থাকে, কয়টা এমসিকিউ থাকে, কয়টা এসবিএ থাকে, টোটাল ডিউরেশন কতক্ষণ থাকে, এবং আপনি পার কোয়েশ্চেনে কয় মিনিট বা কয় সেকেন্ড করে টাইম পাবেন। ঠিক আছে, সো এই ওরিয়েন্টেশনটা আমি মনে করি প্রয়োজন। কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যারা প্রথম বিসিপিএস এ যায়, যারা আগে গিয়েছেন পরীক্ষায় দু একবার বসেছেন তাদের ক্ষেত্রে কথা আলাদা, কিন্তু যারা একদমই নতুন, যারা এই মাত্র পড়াশোনা স্টার্ট করতে যাচ্ছেন, তাদের এই ব্যাপারগুলো জানাটা আমি জরুরি বলে মনে করি। এগুলো সবকিছু আসলে আমাদের ওরিয়েন্টেশনের একটা পার্ট। সো সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে টোটাল মার্কস হচ্ছে আমাদের 300। এবং আমাদের এখানে কোনো কাট মার্ক সিস্টেম না, আমাদের হচ্ছে পাস মার্ক, সেটা 210, 210 পেতে হবে আপনাকে পাস করতে গেলে। ঠিক আছে, এবং এখানে যেটা ফরচুনেটলি এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এরকম বাছাই করার কোনো কিছু প্রয়োজন নাই। যেটা নিয়ে আমার কনফিউশন, সেটা আমি দাগাবো না এরকম না, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করব। হ্যাঁ, মানে উইদাউট এনি ফেয়ার, যে না আমার আসলে এখানে ভয় নাই, কোনো নেগেটিভ মার্কিং এখানে হবে না। সো আপনাকে পেতে হবে আসলে 70%। সো আপনি যদি 300 মার্কের 70% করেন, সেটা 210 আসবে, 210 আসবে। 210 পেলেই আপনি পাস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন কয়টা কোয়েশ্চেনের সম্মুখীন আপনাকে হতে হবে। সো আপনাকে 150টা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তার ভেতরে 75 থাকবে এমসিকিউ এবং 75 থাকবে এসবিএ। এখন
এমসিকিউর সাথে আমরা সবাই পরিচিত, এসবি এর সাথেও আমরা সবাই পরিচিত, হ্যাঁ, কম বেশি। আমরা যখন ফাইনাল প্রফ অ্যাটেন্ড করেছি বা বিভিন্ন সময় বিভিন্ন প্রফ অ্যাটেন্ড করেছি, তখন আমরা দেখেছি, তাই না, যে এসবি এগুলা কেমন হয়। তবে আমাদের প্রফের মানে এমবিবিএস এর প্রফের এসবি এর সাথে বিসিপিএস এর এসবি এর তফাৎ আছে। হ্যাঁ, সেগুলো আমরা যখন ক্লাস শুরু করব তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা কিভাবে আমাদেরকে পড়াগুলো গুছাতে হবে। সো এমসিকিউ তো আপনারা বুঝতেই পারছেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে 5টা থাকবে, আপনাকে ট্রু ফলস দেখাতে হবে। আর এসবিএ তে আপনাকে সিঙ্গেল বেস্ট আনসারটাকে চুজ করে নিতে হবে। সো এমসিকিউ হচ্ছে 75 থাকবে, এসবিএ 75 থাকবে। এখন আসেন ডিউরেশন। টাইম ডিউরেশন নিয়ে মানে এখানে আসলে কিছু বলার নাই, 4 ঘন্টা এনাফ টাইম। হ্যাঁ, 4 ঘন্টা এনাফ টাইম, এবং আপনি ভালোভাবে প্রিপেয়ার হতে পারলে মানে আমি বলতে পারি 2 ঘন্টার ভেতরে আপনার এক্সাম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। বাকি 2 ঘন্টা আপনি খালি দেখবেন যে কোনো কিছু মডিফাই করার আছে কিনা। কেন বলছি কোনো কিছু মডিফাই করা আছে কিনা, কারণ এখানে আরেকটা সুবিধা আমাদেরকে বিসিপিএস দিয়ে থাকে। সেই সুবিধাটা হচ্ছে যে আমরা পেন্সিল দিয়ে যে শূন্য স্থানগুলো বা গোল গোল যেগুলো, সেই গোলগুলো আমরা ভরাট করতে পারি। হ্যাঁ, আমরা ওএমআরটা পেন্সিল দিয়ে ভরাট করতে পারি। সো এই ক্ষেত্রে আমি আবার ইরেজ করে চাইলে, আমি যদি আমার আনসার পরিবর্তন করতে চাই, আমি চাইলে আমার আনসারটাকে আমি আবার মডিফাই করতে পারবো। এটা খুব ভালো একটা সুযোগ, এটা আমি মনে করি খুব ভালো একটা সুযোগ। এবং এখানে ভুল হওয়ার কোনো ভয় নেই। যেমন অনেক সময় হয় যে আমরা যখন বল পেন দিয়ে আনসার করি, ভুলে ডট পড়ে গেছে বা ভুলে আমি এ দাগাতে গিয়ে বি দাগিয়ে ফেলেছি, এখন একটু ভরাট হয়ে গেছে, আর চেঞ্জ করার কোনো অপশন থাকে না। কিন্তু এখানে এই প্রবলেমে আপনারা পড়বেন না। এখানে সুবিধা হচ্ছে আপনি পেন্সিল নিয়ে যাবেন, আপনি ইরেজার নিয়ে যাবেন, প্রবলেম হলে আপনি আবার মুছে সুন্দর মতো ওটা কারেক্ট করতে পারবেন, সেই সুযোগটা আপনার আছে। ঠিক আছে, সো আপনার টাইম হচ্ছে 4 ঘন্টা বা 240 মিনিট, আপনি যেভাবে হিসাব করেন আর কি, পার কোয়েশ্চেনে। তাহলে আপনি পাচ্ছেন 96 সেকেন্ড করে। এটা ভালো সময়। আপনি যদি মোটামুটি প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন, এই 96 সেকেন্ড সময় আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনে লাগবে না। এমন কিছু কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন পড়া মাত্র আপনি বলবেন হ্যাঁ এটাই এটার আনসার, এটাই ট্রু এটাই ফলস। কিছু প্রশ্ন থাকে যেগুলো আপনাকে চিন্তা করতে হবে, বারবার ভাবতে হবে। এত কাছাকাছি অপশন থাকবে, এতটাই কাছাকাছি অপশন থাকবে যে আপনাকে সর্ট আউট করতে হবে, আপনাকে রুল অফ এক্সক্লুশনে যেতে হবে, যে এটা হবে না, এটা হবে না, এটা বাদ, এটা হবে, এভাবে। তো ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো অ্যাবাউট দ্য সিলেবাস, যারা এর আগে পরীক্ষা অ্যাটেন্ড করেছেন তাদের কাছে তো এই আজকের টপিক বা আজকের আলোচনা কোনো কিছুই না। কিন্তু আমি আসলে সাজিয়েছি একদম আমাদের যারা জুনিয়র লেভেল আছেন তাদের কথা চিন্তা করে। সো আপনাকে আসলে বেসিক্যালি কি পড়তে হবে, বেসিক পোর্শন এবং ক্লিনিক্যাল পোর্শন। সো বেসিক পোর্শন এবং ক্লিনিক্যাল পোর্শন, দুটো পোর্শন মিলিয়ে আমাদের পরীক্ষা। বিসিপিএস তার প্রশ্ন প্রতি বছর মডিফাই করছে, প্রতি বছর পরিবর্তন করছে। সেম কোয়েশ্চেন কখনো রিপিট হয় না, কথাটা পুরাপুরি আমি বলবো যে পুরাপুরি আসলে সঠিক না। মাঝে মাঝে একটা দুটো কোয়েশ্চেন আপনি পাবেন যেটা হচ্ছে একদমই পেট কোয়েশ্চেন, সেটা এসবিও হতে পারে, সেটা এমসিকিউ হতে পারে। ঠিক আছে, আর কিন্তু টপিক কিন্তু রিপিট হয়, টপিক প্রচুর রিপিট হয়। কেন রিপিট হবে না? কারণ গত সেশনে যে পাশ করেছে তার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল, নিশ্চয়ই আপনার সেশনে এসে সেটা চেঞ্জ হয়ে যাবে না। সো টপিক কিন্তু রিপিট হয়, টপিক রিপিট হবে। এবং কিছু হাতে ধরা কোয়েশ্চেন থাকে, স্যার ম্যাডামরা যেটা দিয়ে থাকেন বিসিপিএস এর, ওই কোয়েশ্চেন গুলো একটু টাফ হবে, একটু ক্রিটিক্যাল হবে, একটু অ্যানালাইটিক্যাল হবে, আপনাকে ভাবাবে, আপনার সময় বেশি নিবে, সেটা নিবেই। সো এখন আসেন বেসিক পোর্শন থেকে আপনাকে কি পড়তে হবে। আপনি পুরো থ্রু আউট দ্য মেডিকেল জার্নি আপনি যা পড়েছেন তাই পড়তে হবে। সুবিধা হচ্ছে এখানে ফরেনসিক মেডিসিন অ্যান্ড কমিউনিটি মেডিসিনটা লাগে না। এটা একটা আপনার জন্য সুবিধা, যে দুইটা সাবজেক্ট অ্যাটলিস্ট কমেছে। ঠিক আছে, এবং যেহেতু আপনি সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিচ্ছেন, সো আপনাকে মেডিসিন পড়তে হচ্ছে না, আপনাকে পেডিট্রিক্স পড়তে হচ্ছে না, আপনাকে গাইনি পড়তে হচ্ছে না। তাহলে এই সাবজেক্টগুলো আপনার কমে গেল। তাহলে সবকিছু কাটশট করে আমাদের বেসিক পোর্শন থেকে পড়তে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এখন অনেকে চিন্তা করতে পারেন যে বায়োস্ট্যাটিস্টিক্স এটা তো আমরা আসলে কমিউনিটি মেডিসিন যখন পড়েছি তখন আমাদের একটা
খুব ছোট চ্যাপ্টার ছিল বা খুব ছোট টপিক ছিল বায়োস্ট্যাটিস্টিক্স, আমরা খুব ভাস্ট কিন্তু তখন পড়িনি। তো বিসিপিএস এর পরীক্ষার জন্য, মানে এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য আপনাকে যে খুব বেশি জানতে হবে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে এমন না। বায়োস্ট্যাটিস্টিক্সটা আপনাকে একটা মিনিমাম লেভেল, সেটা আমরাই আপনাদেরকে প্রোভাইড করব, কতটুকু আপনি জানবেন, কতটুকু জানলে আপনি খুব কনফিডেন্টলি এখান থেকে এমসিকিউ আসুক, এখান থেকে এসবি আসুক, আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে? সো ওইটার আসলে রেসপন্সিবিলিটি আমাদের। সো এই 7টা বেসিক পোর্শন আপনাকে পড়তে হবে, আর ক্লিনিক্যাল পোর্শন থেকে বেইলি লাভ পড়তে হবে। এখন প্রশ্ন আসতে পারে, বেইলি লাভ বিশাল বড় বই, তাই না? এখন তো অনেকটা ডিভিশন করে দিয়েছে, ভলিউম বের করেছে অনেকগুলো। তো আমরা কি সবকিছু পড়বো, ইচ অ্যান্ড এভরি লাইন পড়বো? হ্যাঁ, পুরাটা পড়া কি সম্ভব এত অল্প সময়ের মধ্যে, 6 মাসের মধ্যে? না, পুরা বেইলি লাভ আমরা পড়বো না। বেইলি লাভ আহ বইটার ভেতরে অনেক অনেক ইনফরমেশন, কিন্তু আপনি বেরি লাভ কিন্তু ফিফথ ইয়ারেও পড়েছেন। বেসিক্যালি আপনি বেরি লাভ পড়া শুরু করেছেন কিন্তু আপনি যখন থার্ড ইয়ার স্টুডেন্ট তখন থেকে, তাই না? থার্ড ইয়ার থেকে তো আমাদের ওয়ার্ডে যাওয়া আসা শুরু হয়ে যায়। সো থার্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে আপনি বেরি লাভ পড়েছেন। আপনি ফিফথ ইয়ারে এসে তো বেরি লাভ পড়তেই হয়েছে, সার্জারি যেহেতু আপনাকে পাশ করতে হবে, এবং আপনাকে সেই বেলি লাভ আবারও পার্ট ওয়ান পাশ করার জন্য পড়তে হচ্ছে। কিন্তু এই 3টা ভাগে যে আপনি পড়েছেন তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? থার্ড ইয়ারের পড়া ফিফথ ইয়ারের পড়া এক না, ফিফথ ইয়ারের পড়া আর পার্ট ওয়ানের জন্য পড়া এক না, ঠিক আছে? তাহলে কি পড়তে হবে, কোন কোন পার্ট পড়তে হবে, কোন অংশটা পড়তে হবে, কোন বক্সটা পড়তে হবে, কোন চার্টটা না বুঝলেই নয়, সেই ব্যাপারগুলো প্রোভাইড করা আসলে আমাদের রেসপন্সিবিলিটি। আমরা আপনাদেরকে সেই জায়গাগুলো দেখিয়ে দিব, আপনাদের পড়াটাকে সহজ করে দেওয়া, আপনাদের মনে রাখার ক্যাপাবিলিটিটাকে বাড়ানো, এবং রেগুলার এক্সাম, কনসেপ্ট ক্লিয়ারেন্স, এর মাধ্যমে আসলে 6টা মাসের জার্নি আমরা শেষ করব এবং খুব সুন্দর একটা প্রিপারেশন নিয়ে আমরা এক্সামে বসবো। আমি একটু বলে নিতে চাই, আমাদের অনেকের ধ্যান ধারণা থাকে যে আমি জাস্ট বোঝার জন্য আমি পরীক্ষা দিব। তো আমি বলবো এটা আসলে না করাই ভালো, কারণ আমি অনেককে দেখেছি যে যারা প্রথমে খুব থাকে, মানে নর্মাল থাকে, যে না ঠিক আছে অসুবিধা নাই, আমি অত ভালো মতো পড়াশোনা করছি না, যতটুকু পড়াশোনা করছি অতটুকু দিয়ে আমি বসবো। এবং পরবর্তীতে যখন সে পাশ করতে না পারে, সে কিন্তু একটা মেন্টাল ডিপ্রেশনে চলে যায়, সে ডিপ্রেশনে যাবেই, তার কাছে মনে হবে আমি 11,000 টাকা দিয়ে বসলাম, আমি পাশ করতে পারলাম না। কারণ কিছু না কিছু পড়াশোনা তো আপনি করবেন। সো আমার কথা হচ্ছে যে আমরা জিনিসটাকে খুব লাইটলি না নিয়ে, আমরা যদি জিনিসটাকে একটু সিরিয়াসলি নেই, পড়াশোনাটাকে গুছানোর জন্য যদি চেষ্টা করি, বারবার রিপিটেশন করি, পড়াগুলো যদি বারবার পড়ি, কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? আমার কথা হচ্ছে কেন হবে না, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পড়তে হবে। এখন অ্যানাটমির আমাদের কি পড়তে হবে, অ্যানাটমি থেকে কি পড়তে হবে? অ্যানাটমির আমরা ছোটবেলায় পড়েছি দত্ত, ফলো করতাম, আমরা ফলো করতাম বিডি 84। তারপরে এখন বর্তমানে প্রচুর বিশ্রাম ফলো করা হচ্ছে। হ্যাঁ, কথা সত্য। এছাড়া আরো অনেক বই আছে, স্নেইলের বই আছে, হ্যাঁ, স্নেইলের অ্যানাটমি, বেসিক্যালি আমরা স্নেইলের নিউরো অ্যানাটমিটাই ফলো করতাম। কিন্তু পার্ট ওয়ানের জন্য এই প্রত্যেকটা বই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখন কি আপনি তাহলে প্রত্যেকটা বইয়ের একদম A to Z পড়া শুরু করবেন? সেটা কি আদৌ পসিবল? সেটা আদৌ পসিবল না। তাহলে কোন বই থেকে কতটুকু পড়তে হবে, কোন ইনফরমেশনটাকে আমাকে দাগাতে হবে, কোন জিনিসটাকে আমি খুব গুরুত্ব দিয়ে পড়বো, কোন জিনিসটাকে আমি তার থেকে অল্প গুরুত্ব দিয়ে পড়বো, কোন জিনিসটা আমি শুধুমাত্র গো থ্রু করে যাব, শুধুমাত্র রিডিং পড়ে শেষ, কোন জিনিসটাকে আমি পরীক্ষার আগের দিন রাতে রিভাইজ করব, এই ব্যাপারগুলো আসলে বোঝার জন্য আমরা আছি আপনাদের সাথে। সো অ্যানাটমির এই বইগুলো, আমরা ফিজিওলজিতে আমাদের যে বিখ্যাত বই দুইটা, গ্যাইটন অ্যান্ড গ্যানন, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। ছক থেকে প্রশ্ন আসে, কোন ছক থেকে প্রশ্ন আসে, কোন ছকের কোন লাইন থেকে প্রশ্ন আসে, কোন অপশনগুলোকে তারা অল্টার করে দেয়, কোন অপশনগুলোর মধ্যে তারা কনফিউশন ক্রিয়েট করবে আপনার জন্য, এই ব্যাপারগুলো আমাদের এই পুরো কোর্সে থাকবে। সেম একইভাবে বায়োকেমিস্ট্রির জন্য আমরা এবিসিটাকেই ফলো করব। হারপার বা লিপিনকট খুব বেশি এদিকে যাওয়ার প্রয়োজন হয় না। মনে রাখবেন, আমরা যেহেতু সার্জারি ফ্যাকাল্টির মানুষ, আমরা যেহেতু সার্জন হব ইনশাল্লাহ ভবিষ্যতে, অ্যানাটমিটা আসলে আমাদের জন্য একটা মাদার সাবজেক্ট, অ্যানাটমি আমাদেরকে জানতেই হবে। সো অ্যানাটমি থেকে যে পরিমাণ কোয়েশ্চেন আপনি ফেস করবেন, তার থেকে অল্প প্রশ্ন ফিজিওলজি, তার থেকেও অল্প প্রশ্ন বায়োকেমিস্ট্রিতে আসবে, তবে এটা কনস্ট্যান্ট না। আমি বলছি এটা কনস্ট্যান্ট না। এমনও হয়েছে কোনো কোনো সেশনে কোনো স্পেসিফিক একটা
পোর্শন থেকে, ধরেন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, যে কোনো একটা পোর্শন থেকে একটু বেশি কোয়েশ্চেন আসতে দেখা গেছে। কোনো পোর্শনে এমসিকিউ পোর্শন মানে এমসিকিউ বেশি আসতে দেখা গেছে, কোনো জায়গায় আবার এসবি আসতে দেখা গেছে। তবে মোরাললেস বলা যায় অ্যানাটমি থেকে বেশিরভাগ প্রশ্ন, মানে সিংহভাগ প্রশ্নই আপনার অ্যানাটমি থেকে থাকবে, দেন ফিজিওলজি থেকে থাকবে। ঠিক আছে? প্যাথোলজি থেকেও বেশ মোটামুটি ভালো প্রশ্ন থাকে, ফার্মাকোলজি থেকে খুব বেশি একটা প্রশ্ন থাকে না, তবে ফার্মাকোলজি থেকে যে প্রশ্নগুলো থাকে, খুব কমন যে ড্রাগ আমরা ইউজ করি, আমাদের সার্জিক্যাল প্র্যাকটিসে যে কমন ড্রাগ গুলো ইউজ হয়, তার মধ্যে অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেটিক ড্রাগস গুলো আমাদের লাইফের সাথে একদম খুব জড়িত, তাই না? কারণ আপনি সার্জন, আপনি রুগী সার্জারি করবেন, অ্যানেস্থেসিওলজিস্ট বা অ্যানেস্থেশিয়ার ড্রাগ গুলো আপনি জানবেন না, সেটা তো আসলে হয় না। এবং বায়োস্ট্যাটিস্টিক্স থেকে এটা ভ্যারি করে, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো চারটা, এরকম প্রশ্ন আসতে দেখা গেছে এমসিকিউ এবং এসবি মিলিয়ে। আর বেলি লাভের কথা আর কি বলবো, বেলি লাভ থেকে আসলে প্রশ্ন আসেই। বেলি লাভের যখন আমরা পড়া স্টার্ট করব, আপনারা দেখবেন বেলি লাভের শুরুতেই, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই ইন্ট্রোডাকশনেই অ্যানাটমি পোর্শন এবং ফিজিওলজি পোর্শন থাকে। এই পোর্শন গুলো থেকে প্রশ্ন মিলিয়ে বেসিকের সাথে করে আপনাকে একটা মানে একদম কো রিলেটেড কোয়েশ্চেন করা হয়। বললাম না যে বিসিপিএস সবসময় তার পরীক্ষা পদ্ধতিটাকে চেঞ্জ করছে, হ্যাঁ, খুব বেশি আপগ্রেডেড করছে, মানে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা বিসিপিএস এর আসলে আছে। আচ্ছা, এখন এগুলো তো বললাম আমাদের মোটামুটি টপিক, বা কি কি থাকছে, কেমন প্রশ্ন থাকতে পারে, একটা জাস্ট খুব প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়া। এগুলো নিয়ে ভাস্ট আলোচনা হবে আমরা যখন অ্যানাটমি পড়ানো শুরু করব, ফিজিওলজি পড়ানো শুরু করব তখন। এখন আসেন যে আসলে স্ট্র্যাটেজিটা কি। আমি যদি ফার্স্ট অ্যাটেম্পটেই পাশ করতে চাই, আমি যদি চেষ্টা করি যে আমি আসলে বারবার পরীক্ষা দিব না, বারবার পরীক্ষা দিলে যেটা আসলে হয়, আমাদের মানে মেন্টাল ফ্যাটিগ ডেভেলপ করে, মানসিক ভাবে মানুষ ভেঙে পড়ে। এটা আসলে আমি আমার নিজের চোখে দেখা। এবং একটা সময় হয় কি, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার অ্যাটেম্প নেওয়ার পর যখন হয় না, তখন সবার কথা বলছি না, অনেকে আছে মানে মেন্টালি অনেক স্ট্রং, যে আচ্ছা হচ্ছে না তো কি হয়েছে, 6 মাস পর পর যেহেতু এক্সাম দেওয়ার মানে সুযোগ আছে, আমি দিব, সেটা আলাদা কথা। কিন্তু তারপরও একটা ফ্যাটিগেবিলিটি আসলে ডেভেলপ করে যে আমার হচ্ছে না, তাহলে কি আদৌ আমাকে দিয়ে হবে কি হবে না। আপনি বিশ্বাস রাখবেন, আপনাকে দ্বারা হবে, ইনশাল্লাহ আপনাকে দ্বারা হবে। আল্লাহ তাআলা আপনাকে এটা দিবেন, আপনাকে এটা অর্জন করে নিতে হবে। কিভাবে অর্জন করবেন? স্ট্র্যাটেজির মাধ্যমে অর্জন করবেন। ঠিক আছে? সো স্ট্র্যাটেজির মাধ্যমে অর্জন করা বলতে আমি যেটা বলবো, যে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে ক্লিয়ার কনসেপশন রাখতে হবে। আমি অনেককেই দেখেছি যে খুব ভাষা ভাষা পড়ে চলে যায়, হ্যাঁ, মানে জাস্ট গল্পের বইয়ের মতো পড়ে চলে যায়। কিন্তু আমি বলবো যে না, এটা আসলে গল্পের বইয়ের মতো করে পড়লে হবে না। গল্পের বইয়ের মতো করে পড়ে চলে যায়, এবং অনেক লাইন সে বুঝতে পারেনি, বা অনেক লাইন তার আসলে ব্রেনে কাজ করেনি যে এটা আসলে কি, এই লাইনটার ভেতরের অর্থটা কি, এটা কি বোঝাতে চাচ্ছে, বা এই জায়গাটা থেকে যে একটা কোয়েশ্চেন হতে পারে, এই জায়গা থেকে একটা এসবি আসতে পারে, একটা সিনারিও বেস কিছু তৈরি হতে পারে, এটা সে চিন্তাই করেনি, কারণ সে তো মানে জাস্ট গল্পের বইয়ের মতো পড়ে গেছে। এটা করবেন না। কনসেপশন ক্লিয়ার মানে চোখ বন্ধ করলে এই টপিকের ব্যাপারে খুঁটিনাটি সবকিছু আপনার চোখে ভাসবে। আপনার ভেতরে একটা মানে আহ মানে ভেতরে এটার একটা ইমপ্রিন্ট থাকবে যে হ্যাঁ, আমি যে টপিকটা পড়েছি, এই টপিকের এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে, প্রশ্ন আসে, এবং আমাকে পারতে হবে। পসিবল এই এই অপশনগুলো থাকতে পারে, আমি এই জায়গাতে কনফিউজড হয়ে যেতে পারি। যে জায়গাগুলোতে কনফিউশন ক্রিয়েট হবে, সেই জায়গাগুলো আপনি লিখবেন, অবশ্যই লিখবেন। আপনি আপনাদের মনে হতে পারে যে এত কিছু, তার মধ্যে আবার লিখবো কখন। কিন্তু আমাদের খুব মানে বিখ্যাত একজন স্যার ছিলেন, উনি বলতেন যে আপনি যদি 10 বার পড়েন, আপনি যদি একবার লেখেন, দুইটা সমান। তার মানে আপনি একবার লিখলে 10 বার পড়ার সমান আপনার আসলে হয়ে যাচ্ছে। তাহলে একবার লেখাই তো ভালো। সো আপনাকে লিখতে হবে প্রচুর পরিমাণ, আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখন আসেন, কিছু কিছু সময় থাকে যে আমরা যেটা করি, যখন এমবিবিএস এ ছিলাম তখনও আমাদের কিছু কিছু টপিকের কনসেপশন খুব বেশি একটা ক্লিয়ার ছিল না, এবং আমরা এরকম একটা ধোঁয়াশা কনসেপশন ক্লিয়ারেন্স নিয়ে আমরা পরীক্ষায় বসে যাই, এবং আমরা মনে মনে চিন্তা করি আমার মনে হয় হয়ে যাবে, আমার মনে হয় অপশন দেখলে মনে পড়বে। কিন্তু না, অপশন দেখলে আসলে মনে পড়বে না। অপশন দেখলে যেটা হবে, আপনার ভেতরে আরো বেশি কনফিউশন তৈরি হবে।
কারণ স্যাররা ম্যাডামরা এতটাই দক্ষ, তারা জানে যে আপনি কোন জায়গায় গিয়ে কনফিউজড হবেন। তারা এত ছোট ছোট মাইনুট লেভেলে তারা চেঞ্জ করে দেয় যে আপনার কাছে তখন মনে হবে যে হয় সবগুলো ট্রু আর সবগুলা ফলস, আর না হলে মনে হবে যে এসবিএ তে আনসারই নাই, আর না হলে মনে হবে এসবিএ তে তো সবগুলোই আনসার, আমি কোনটা চুজ করব। এই গেল আপনার কনসেপশন ক্লিয়ারের ব্যাপার, যে কনসেপশনটাকে ক্লিয়ার করতে হবে। এবং কনসেপশন ক্লিয়ার করার জন্য আমাদের ক্লাস যদি আপনি রেগুলার ফলো করেন, রেগুলার এক্সাম অ্যাটেন্ড করেন, নিজে নিজে অ্যানালাইসিস করেন, একদম ভালোভাবে লেকচার শিট গুলো পড়েন, মাঝে মাঝে মেন বইও আপনারা খুলবেন, কোনো প্রবলেম নাই, এগুলো যদি করেন ইনশাল্লাহ আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের 24 আওয়ার সাপোর্ট আপনারা পাবেন, এতটুকু আমরা এনশিওর করতে পারি। আমাদের গ্রুপ আছে টেলিগ্রামে, সেখানে কোয়েশ্চেন পোস্টিং গ্রুপ আছে। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কনসেপশন, যে কোনো কিছু আপনি সেখানে মন খুলে আপনি লিখতে পারবেন। এবং গ্রুপে অনেক মানুষ থাকে, দেখা যায় যে আমাদের আনসার করার আগে আপনার যে মানে করসপন্ডিং সেই আপনাকে আনসার দিয়ে দিচ্ছে, একটা জাস্ট গ্রুপ ডিসকাশন হয়ে যায়, এমনও এমনও দেখেছি আমরা আমাদের গ্রুপে যখন আলোচনাগুলো হয়। আচ্ছা, এখন আসেন সেকেন্ড স্ট্র্যাটেজি, যেটা সেটা হচ্ছে রিপিটেশন। এটা যে কতটা ম্যান্ডেটরি, আমি নিজে যখন পরীক্ষায় বসেছি এবং নিজে যখন পরীক্ষা দিয়েছি, আমার মনে হয়েছে যে না, রিপিটেশনের প্রয়োজন আছে। কারণ এত এত কিছু পড়ে আপনি পরীক্ষায় যাবেন, 6 মাসে নিশ্চয়ই আপনি অনেক পড়বেন, তাই না? যা যা দেখালাম আমরা, এত কিছু পড়ে আপনি পরীক্ষার হলে যাবেন। সো আপনার যদি টপিক কয়েকবার রিপিটেশন না থাকে আপনার ব্রেইনে, দেখবেন যে আপনি ওই একই জিনিস কনফিউজড হয়ে গেছেন। এবং অনেক সময় হয় স্টুডেন্টরা এসে বলে যে এত সহজ টপিক থেকে প্রশ্ন আসলো কিন্তু আমি ভুল করে ফেলেছি। কেন ভুল করে ফেলেছি? আমার রিভিশনে প্রবলেম ছিল, আমি রিভাইজ দিয়ে শেষ করতে পারিনি, আমি বারবার টপিকটা রিপিট করিনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি অ্যানাটমি পড়লাম, সাপোজ আমি হেড নেক পড়লাম, হেড নেক তো বিশাল, তাই না? হেড নেক তো অনেক বড়। আমার পক্ষে কি সম্ভব প্রতিদিন আবার হেড নেক পড়া? কারণ আমাকে থোরাক্স পড়তে হবে, আমাকে অ্যাবডোমেন পড়তে হবে। অবশ্যই আপনার পক্ষে সবসময় সম্ভব না। তবে আমি এতটুকু বিশ্বাস করি যে যারা আমরা এমবিবিএস পাশ করে এসেছি, আমাদের হেড নেকের প্রতিদিন প্রতি লাইন পড়তে হবে না। মোর দেন 80% আর 70% ইনফরমেশন অলরেডি আমার ব্রেনে আছে। কিছু কিছু জিনিস যেটা আমি বারবার ভুলে যাই, সেই জিনিসের রিপিটেশন করতে হবে। তাও কোনটা? যেটা আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেটা আমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ না, যেখান থেকে কখনো প্রশ্ন আসেনি বা নিজেও বোঝা যাচ্ছে যেটা লেস ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না। সো রিপিটেশনটা হবে ইন দ্যাট ওয়ে। ঠিক আছে? অবশ্যই ক্লাস ফলো করতে হবে, ক্লাস না ফলো করলে আসলে মানে বলে মানুষ যে সমুদ্রে তলিয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি বই ধরবো এবং আগাটু মাথা আমি পড়ে ফেলবো, আমাদের এরকম হয় না অনেক সময় যে আমরা খুব একটা স্ট্যামিনা নিয়ে পড়তে বসি, আধা ঘন্টা 1 ঘন্টা যাওয়ার পরে আমরা মানে মানে হাল ছেড়ে দিই। হাল কেন ছাড়ি? কারণ এত বেশি ভাস্ট, আমি শুরু করেছি, আমি জানি এটা শেষ হবে না, এই কারণে আমি হচ্ছে পিছিয়ে যাই। কিন্তু আমি বলবো এই 6 মাসে এই যে একটা পিছিয়ে পড়ার ব্যাপার, এটা করা যাবে না। আপনাকে মেন্টাল স্ট্যামিনা এবং ফিজিক্যাল স্ট্যামিনাটা ওই রকম লেভেলে রাখতে হবে, আপনাকে কখনো ফ্যাটিক হওয়া যাবে না। এই প্রিপারেশনের ভেতরে ফ্যাটিক হওয়া যাবে না, আপনি সময় নেন। আপনি একটা টপিক একবার হচ্ছে না, দুইবার হচ্ছে না, আপনি ডিসকাস করেন, আপনি স্টাডি পার্টনার বানান, আপনি আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের মেন্টর প্যানেলের সাথে কথা বলেন, আপনি গ্রুপে টেক্সট দেন যে আপনি এই প্রবলেমগুলোতে পড়ছেন। আপনার প্রবলেম সলভ হয়ে যাবে যখন আপনার আমাদের মুখ থেকে আবার শুনবেন, যখন কোনো কিছু নিয়ে প্রবলেম হবে, দেখবেন ওটা আপনার স্মৃতিতে এমন ভাবে পার্মানেন্ট হবে যে আপনি আর ভুলছেন না। এবং যখন পড়াগুলো আপনার বেশ মনে থাকবে, আপনি খুব ভালো স্কোর করতে পারবেন, অটোমেটিক্যালি আপনার পড়াশোনার প্রতি আরো একটা ভালোবাসা জন্মাবে, আপনার আরো পড়তে ইচ্ছা করবে, আপনার আরো জানতে ইচ্ছা করবে এবং আরো বেশি ভালো করতে ইচ্ছা করবে। আচ্ছা, তাহলে রেগুলার ক্লাস ফলো করা খুবই ম্যান্ডাটরি। এবং আমাদের ক্লাসগুলো এমন ভাবে গোছানো থাকে যে মানে জাস্ট আপনি 1 থেকে 1.5 ঘন্টা, এর ওপরে আমাদের ক্লাসের ডিউরেশন খুব বেশি একটা যায় না। আমরা ইচ্ছা করেই আপনার শর্ট ডিউরেশনে ক্লাস রাখি। এটার কারণ হচ্ছে মনোযোগটা ধরে রাখা। অনেক লেন্দি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার ক্লাস, অনেক স্টুডেন্টরা আছে দেখেই মানে মানে সেখানেই সারেন্ডার, যে না এত বড় ক্লাস কিভাবে করব। এটা যেন না হয়, তার জন্য আমাদের ক্লাসের ডিউরেশন আমরা খুব বেশি বড় রাখি না, তবে ক্লাসটার প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটা সেকেন্ড আমরা যা বলছি, প্রত্যেকটা সেকেন্ড আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন ক্লাস ফলো করবেন এবং রেগুলার এক্সাম অ্যাটেন্ড করবেন। সাপোজ ধরেন এমন হবে, অনেক সময় হবে যে আপনি একটা ধরেন, সাপোজ আপনি ফিজিওলজির একটা চ্যাপ্টার পড়লেন, ফিজিওলজি সাপোজ ধরেন রেনাল ফিজিওলজি পড়ছেন, ফর এক্সাম্পল বলছি, রেনাল ফিজিওলজি পড়ছেন, অনেক ইনফরমেশন আপনি ফার্স্ট টাইম পড়ছেন, এবং পড়তে গিয়ে পড়তে 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 আপনি 2 দিন 3 দিনেও শেষ করতে পারলেন না, কিন্তু আপনার এক্সামের টাইম চলে এসেছে। এখন আপনি কি করবেন? আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করি? একটা ভুল কাজ করি, যে থাকুক আমি এখন এক্সাম দিব না, আমি খুব ভালো করে প্রিপারেশন নিব, দেন এক্সাম অ্যাপিয়ার করব। এই ভালো করে প্রিপারেশনের আসলে কোনো শেষ নাই। পরীক্ষার আগের দিন পর্যন্ত ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, হ্যাঁ, মানে এই প্রিপারেশনের কোনো শেষ নেই। আসলে আমরা কখনো নিজেরা স্যাটিসফাই হতে পারবো না, মনে হবে যে আর একটু সময় পেলে মনে হয় আমার প্রিপারেশনটা খুব ভালো হতো। সো আমি বলবো এটা করবেন না। আপনার এক্সাম টাইম হয়ে গেছে, আপনি অবশ্যই ম্যাক্সিমাম পোর্শন পড়ে শেষ করার চেষ্টা করবেন। যতটুকু প্রিপারেশন হয়েছে অতটুকু নিয়ে আপনি পরীক্ষা রেগুলার অ্যাটেন্ড করবেন, রেগুলার অ্যাটেন্ড করবেন, পরীক্ষা দিবেন, আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সর্ট আউট করবেন, বাকি যে পোর্শনটুকু আপনি পড়ে শেষ করতে পারেননি ওই পোর্শনটুকু আপনি আবার পড়বেন। এবং আমাদের পরীক্ষা পদ্ধতিতে যেটা হয় যে আমাদের আবারও রি এক্সাম দেওয়ার সিস্টেম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আবারও এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন, অ্যাটেম্প করা যায়। ঠিক আছে? সো এটা একটা ব্যাপার গেল, রেগুলার এক্সাম অ্যাটেন্ড করা, তাহলে পিছিয়ে যাবেন আপনি। আপনি রেনাল ফিজিওলজি পরীক্ষা দিলেন না, আপনি রেনাল ফিজিওলজিটা পড়া শেষও করলেন না, ধরেন আপনার জিআই ফিজিওলজি শুরু হয়ে গেল, জিআইটি শুরু হয়ে গেল, জিআইটি ক্লাস আমরা নিয়ে ফেললাম, আপনি জিআইটি তো ক্লাস নিতে হবে, যা করতে হবে, ধরেন 2-3 ঘন্টার ক্লাস আপনি করলেন, করার পরে আপনি ওটা পড়া শুরু করবেন, আপনার কিন্তু সেই যে রেনালের কিছু পোর্শন বাকি এবং আপনি যে এক্সামটা অ্যাটেন্ড করেন নাই ওটা কিন্তু ওভাবেই পড়ে থাকে। এরকম করতে 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 আপনার দেখা যাবে এক্সামের পাহাড় জমে গেছে, না পড়ে থাকা টপিক গুলার পাহাড় জমে গেছে। তখন একটা সময় আপনার ভেতরে একটা মানে গিলটি ফিলিংস কাজ করবে, মনে হবে যে আমি তো কিছুই পড়লাম না, কিছুই করলাম না, কি হবে, মানে একটা জাস্ট মানে ফার্স্ট ইয়ারের অবস্থা ক্রিয়েট হবে, সেটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর যেটা হচ্ছে কোয়েশ্চেন সলভ, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন সলভ করতে হবে। আমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, এবং প্রতিদিন যখন আপনি পরীক্ষা দিবেন অলরেডি আপনি ভেতরে ভেতরে অনেক প্রশ্ন নিশ্চয়ই সলভ হয়ে যাবে আপনার। ঠিক আছে? এবং নিজেরা কোয়েশ্চেন বানানোর চেষ্টা করবেন, যে আমি যদি এক্সামিনার হতাম, আমি যদি বিসিপিএস এর স্যার বা ম্যাডাম হতাম, আমি কি এখান থেকে কিছু টপিক, আমি এখান থেকে কিছু কোয়েশ্চেন কি রেডি করতে পারতাম কিনা। এরকম যখন চিন্তা করে করে পড়বেন দেখবেন আপনি অনেক কিছু পড়ে ফেলেছেন। এবং অবশ্যই পিকচার বেসড পড়াশোনা করতে হবে, এটা আমাদের লেকচার শিটেই প্রোভাইড করা থাকবে, আমাদের পিডিএফ এ প্রোভাইড করা থাকবে। প্রচুর পরিমাণে ছবি দেখে পড়াশোনা করতে হবে, তাহলে ওটা আপনার ব্রেইনে খুব সুন্দরভাবে মানে স্থায়ী হবে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্র্যাটেজি। এখন সবকিছু নির্ভর করছে আসলে আপনার পড়ার কোয়ালিটি, কোয়ান্টিটি, এবং আমাদের যে রেসপন্সিবিলিটি। এবং আরেকটা জিনিস আমি এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমাদের কোর্সটা অন্য সব কোর্স থেকে আমি বলবো একটু ডিফারেন্ট, একটু না অনেকটাই ডিফারেন্ট। কেন অনেকটা ডিফারেন্ট? কারণ আমরা এখানে অ্যানাটমিটা যে পড়াই, বা আমরা যেটাই পড়াই না কেন, বেসিক্যালি অ্যানাটমি পোর্শনটা আমরা কিন্তু 3D মডেল ইউজ করে পড়াই। সো আপনি লাইভ দেখতে পাবেন যে আসলে আপনার ধরেন সাপোজ আমরা বলছি হার্টের পজিশন থেকে শুরু করে একটা লাইভ হিউম্যান বডি, আপনার মনে হবে যে আপনি সেই অ্যানাটমি ডিসেকশন রুমে চলে গেছেন এবং আপনি জাস্ট দেখে 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 পড়ছেন। ব্যাপারটা আসলে এমনই। আমরা যখন আমাদের ক্লাস শুরু করব, ফার্স্ট ক্লাস আমাদের থোরাক্স, থোরাক্স দিয়ে আমরা যখন স্টার্ট করব আপনারা দেখতে পাবেন সেখানে স্কেলিটন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, নার্ভ সাপ্লাই, এভরিথিং আপনি ওখানে দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন যে বিহাইন্ড দ্য স্টারনাম কি কি স্ট্রাকচার আছে, আপনি দেখতে পারবেন। এবং আমরা আমরা বলবো যে এই জায়গাটাতে আমরা আসলে দাবিদার যে অন্য সব কোর্স থেকে বা অন্য সব জায়গা থেকে আমরা একটু ভিন্ন, যেহেতু আপনার আসলে মেন্টাল প্রেশারটা ওরকম পড়ছে না। আমি আপনাকে 2D পিকচার দেখালে আপনি যতটা না সেখান থেকে গেইন করতে পারবেন, আপনি যখন জিনিসটাকে 3D ভাবে দেখবেন এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, আপনি সরাসরি ভার্টিব্রা দেখতে পাচ্ছেন, ভার্টিব্রার অপোজিটের স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন। এই যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমরা আপনার সামনে করছি, এটাতে আপনার যেটা হবে যে আপনার ব্রেইনের উপরে যে প্রেশারটা, যে না দেখে জাস্ট 2D মডেল দেখে বা জাস্ট খালি মেমোরাইজ করে করে যে মনে রাখার যে বিষয়টা, এই কষ্টটা আমরা আশা করি আপনার কম হবে। সো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর প্রশ্ন সলভ করার সুযোগ পাবেন, প্রচুর পরীক্ষার এখানে ব্যবস্থা আছে।
এখানে আপনার মানে সাবজেক্ট ফাইনাল, হ্যাঁ, দেন হচ্ছে কি আপনার মডেল টেস্ট, মক টেস্ট, বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনি নিজেকে নিজের যে আপনার প্রিপারেশনটা আপনি যাচাই করে নিতে নেওয়ার সুযোগ পাবেন। ঠিক আছে? এবং বিসিপিএস এর আদলেই প্রশ্নগুলো করা হয়ে থাকে। সো এখান থেকে দেখা যাবে যে আপনি টপিক তো কমন পাচ্ছেনই, অনেক সময় এমনও হতে পারে যে কোয়েশ্চেনও অনেকটা কাছাকাছি আপনি পেয়ে যাচ্ছেন, কারণ আমরা অপশন সহ অ্যানালাইসিস করে আমরা পড়াই। যেমন আপনার ট্রু আনসার এটা, আর ফলস কি কি আনসার, প্রবাবল প্রবাবল কি কি জিনিস দিয়ে আপনাকে তারা কনফিউজ করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে লেকচারে প্রোভাইড করা হয়ে থাকে। সো আজকের মতো আমি এতটুকুই বলবো, এখানেই শেষ করছি। এবং আমাদের যে কোর্স আউটলাইনটা, এবং আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে আমি আর একটু 2 মিনিট বলেই শেষ করে দিব। আমাদের যে কোর্স আউটলাইনটা আছে, কোর্স আউটলাইনটা যদি আপনারা একবার দেখেন, ওটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। কোর্স আউটলাইনটা দেখলে আপনারা দেখতে পারবেন যে আমরা বাকি সব গদবাঁধা কোর্সের মতো অ্যানাটমি, দেন অ্যানাটমি সবগুলো, দেন ফিজিওলজি ফিজিওলজি সবগুলো, বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি সবগুলো এরকম না করে আমরা যেটা করেছি, অ্যানাটমির যদি আমরা থোরাক্স পড়াই, দেন আমরা পরের সেশনে বেরি ল্যাবের কার্ডিও থোরাসিক সার্জারিটাকে পড়াবো। এতে করে যেটা আপনার সুবিধা হবে, যে থোরাক্স এবং কার্ডিও থোরাসিক সার্জারির ভেতরে যেটা মেলবন্ধন, এবং বিসিপিএস যে কাজটা করে, যে আপনার অ্যানাটমির থোরাসিক মানে থোরাক্সের নলেজের সাথে আপনার বেরি ল্যাবের কার্ডিও থোরাসিক্স এর নলেজটাকে তারা কোরিলেট করে একটা প্রশ্ন করবে। আপনার ওই 5টা স্টেমের ভেতরে বেরি ল্যাব থেকেও অপশন থাকবে, আপনার বেসিক থেকেও অপশন থাকবে। তাহলে আপনাকে পড়তেও হবে ওইভাবে। না হলে আপনি আজকে কার্ডিওথোরাসিক পড়লেন, অ্যানাটমি শেষ হলো, ফিজিওলজি শেষ হলো, বায়োকেমিস্ট্রি শেষ হলো, লাস্টে গিয়ে আমরা মানে বেলি লাভ পড়ানো শুরু করলাম, আপনি তার ততক্ষণে থোরাক্সের অনেক কিছুই ভুলে গেছেন। ভুলে যখন গেছেন, আপনি আপনি কিভাবে কোরিলেট করবেন? তাই না? সো আপনাকে তো মনে রাখতে হবে। এবং আপনার ব্রেনে এই জিনিসটা স্থায়ী হওয়ার জন্যই আমাদের আসলে এই প্রচেষ্টা, এই প্রয়াস। আমরা আমাদের কোর্স আউটলাইনটাকে এইভাবেই গুছিয়েছি, যাতে করে আপনার উপরে প্রেশার কম পড়ে, আপনি যেন অনেক কিছু ক্যাপচার করতে পারেন, অকুপাই করতে পারেন। ঠিক আছে? সো এটাই আজকের বলার কথা। আপনারা সবাই একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কোর্স আউটলাইনটা একবার একটু চোখ বুলিয়ে নিবেন, যারা আছেন গ্রুপে। এবং আশা করি এই ওরিয়েন্টেশনটা আপনাদের জন্য হেল্পফুল হবে, ফ্রুটফুল হবে। এবং আমাদের নেক্সট ক্লাস 25 তারিখ থেকে স্টার্ট হবে। সবাইকে আমাদের কোর্সে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।